203 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। তাহলে n বছরে দ্বিগুণ অর্থাৎ স্ববৃদ্ধিমূল যেটা সেটা হবে 2p এবং সমান চিহ্ন লিখব p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। nটা হচ্ছে আমাদের n বছরে দ্বিগুণ বলেছে, সেই জন্য আমরা n লিখব পাওয়ারটা। তাহলে দেখো পি পি কেটে যাবে, এদিকে থাকবে 2, এখানে কী হবে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এখানে আমরা মানটা বের করে নিলাম একটা। এবার বলছে 8 গুণ হবে, অর্থাৎ পি আসল যদি পি হয় তাহলে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি কত হবে 8p। তাহলে 8p ইকুয়ালস টু আমরা কী লিখব p ইন্টু 1 প্লাস r/100। এখানে আমরা n এর জায়গায় t লিখে দিলাম, কারণ আমাদের যেহেতু বলছে কত বছর সময় 8 গুণ হবে, সেই জন্য আমরা টিটা ধরে নিচ্ছি। তাহলে দেখো পি পি কেটে যাচ্ছে, এখানে হচ্ছে 8 ইকুয়ালস টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি থাকবে। এবার 8কে যদি আমরা ভাঙাই তাহলে দেখো এখানে যদি আমরা ভাঙাই তাহলে 2 এর পাওয়ার 3 হবে। এবার ডান দিকেরটা একই রেখে দিলাম, এখানে 2 এর পাওয়ার 3। দেখো আমরা 2 এর মানটা কত পেয়েছি 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে এটা আমরা লিখে নিলাম এখানে 2 এর জায়গায় এবং পাওয়ারটা 3 দিয়ে দিলাম, ইকুয়ালস টু ডান দিকে যা থাকবে তাই। এবার এই n এর সঙ্গে 3টা কী হবে গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3n ইকুয়ালস টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি। দেখো ভিতরে দুটোই এক আছে, অর্থাৎ 3n ইকুয়ালস টু টি। তাহলে এই টিটাই আমাদের বের করতে হতো, অর্থাৎ উত্তরটা আমাদের কী হবে যে 3n বছরে আমাদের হচ্ছে 8 গুণ হবে। 2 নম্বর প্রশ্নটাতে আছে একটি অংশীদারি ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4, অর্থাৎ 1/6 1/5 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে সি এর লাভ কত হবে। এখানে দেখো যেহেতু এটা ভগ্নাংশ আকারে অনুপাতটা দেওয়া আছে, তাহলে আমরা এটা কী করব পূর্ণ সংখ্যা আকারে অনুপাতটা বের করে নেব। তাহলে কি করব আমরা দেখো 1/6 1/5 1/4কে আমরা নিচে যে হরগুলো আছে তাদের লসাগুটা আগে বের করে নেব। লসাগু হবে 60, তাহলে লিখব 1/6 ইন্টু 60 ইস টু 1/5 ইন্টু 60 ইন্টু ইস টু 1/4 ইন্টু 60। এবার 6 দিয়ে এটাকে কাটলে 10 হবে, এখানে 5 দিয়ে এটাকে কাটলে 12 হবে, আর 4 দিয়ে এটাকে কাটলে 15 হবে। অর্থাৎ অনুপাতটা কী হবে পূর্ণ সংখ্যার 10:12:15। এবার সি এর লভ্যাংশের অনুপাত কত 15, তাহলে আমরা এই 15টা ধরেই আমরা এখানে লভ্যাংশের ভাগটা করে দেবো। তাহলে সি এর লভ্যাংশটা কত হবে 3700 গুণ 15 বাই এই 3টে অনুপাতের যোগফল। তাহলে সি এর লাভটা কী হবে, সি এর প্রাপ্ত লাভ হবে 3700 ইন্টু 15 বাই যোগফলটা হচ্ছে 37 দিয়ে এটাকে কাটলে হবে 100, সেক্ষেত্রে গুণ করলে হবে 1500 টাকা। এবার 3 নম্বর প্রশ্নটাতে আছে দেখো √5 মাইনাস √2 এবং √6 মাইনাস √3 এর মধ্যে কোনটি বড় হবে। আমরা কি করলাম √5 মাইনাস √2টাকে স্কোয়ার করে দিলাম, অর্থাৎ বর্গ করে নিলাম। তাহলে দেখবে এটা বর্গ করলে দাঁড়াবে a মাইনাস বি হোল স্কোয়ারের আকারে ফর্মুলা ফেলে দিলাম এখানে। তাহলে এখানে কী হবে √5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু √5 ইন্টু √2 প্লাস √2 এর স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার করলে এখানে 5 হবে, এটা গুণ করলে কী হবে 2 ইন্টু √10 প্লাস এখানে কী হবে 2, তাহলে 5 আর 2 যোগ করলে 7 হবে মাইনাস 2√10। এবার নিচেরটা যেটা আছে √6 মাইনাস √3 এর স্কোয়ার বর্গ করলে কত হবে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার একই ফর্মুলা আমরা এখানে সাজাবো। তাহলে এখানে কী হবে 6 মাইনাস 2, এটা গুণ করলে হবে 2 ইন্টু √18 প্লাস 3, তাহলে 6 আর 3 যোগ করলে 9 হবে 9 মাইনাস 6 √2। কেন লিখলাম এটা দেখো এখানে 2 ইন্টু √18 এটাকে ভাঙলে আমরা দেখো এখানে 9 গুণ 2 পাবো, তাহলে 9কে বর্গ করলে 3 পেয়ে যাবো, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে 6√2। এখন এখানে দেখো 7 মাইনাস 2√10 আর এখানে হচ্ছে 6 মাইনাস 9 মাইনাস 6 ইন্টু √2। এবার এটার মধ্যে কে বড়, আমরা যদি এখানে দেখি যে 10কে যদি আমরা ভাঙাই তাহলে দেখবে 3.1 হবে 10কে রুট করলে। তাহলে এখানে দেখো 2 আছে, গুণ করলে কত হবে 6.2। আবার এখানে যদি 7 থেকে ওই মানটাকে মাইনাস করি তাহলে 0.8 বেরোবে। আর হচ্ছে এখানে √18 আছে, √18কে যদি আমরা করি বর্গ করি তাহলে দেখবে রুট করি তাহলে 4.2 হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে 8.4 হবে, তাহলে 8.4। আর আমরা যদি 9 থেকে মাইনাস করি তাহলে 0.6 হবে। দেখো বিয়োগফল এখানে হচ্ছে 0.8 আর এখানে হচ্ছে 0.6, তাহলে বড় কোনটা হচ্ছে আমাদের এইটাই।
তাহলে এটার পরিবর্তে কত √5 মাইনাস √10 2, তাহলে এটাই হচ্ছে আমাদের বড়। 4 নম্বর প্রশ্নটাতে হচ্ছে a/b = 3:2 এবং b/c হচ্ছে 3:2 হলে a + b/b + c এর মান কত হবে। আমরা কি করলাম, এখান থেকে a/b = 3:2 এবং b/c = 3:2 থেকে a/b/c এর মানটা আমরা বের করে নিলাম। কী হবে, a/b/c হবে 3 × 9 হবে, 3 × 2 = 6 হবে এবং 2 × 2 = 4 হবে। এবার যদি এর মান 9 হয়, বি এর মান 6 হয় এবং সি এর মান যদি 4 হয়, তাহলে a + b অর্থাৎ 9 + 6 করব। আর এখানে b + c, তাহলে b যদি 6 হয় এবং c যদি 4 হয়, তাহলে 6 + 4 অর্থাৎ 10 হবে। তাহলে 15:10, ছোটো করলে কত হবে আমাদের আরও 3:2। এবার এই 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQSR বাহু দুটি বর্ধিত করায় T বিন্দুতে মিলিত হলো। বৃত্তের কেন্দ্র O, কোণ POQ = 110, কোণ QOR = 60 ডিগ্রি, কোণ ROS = 80 ডিগ্রি হলে কোণ RQS এবং কোণ QTR এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তার PQ এবং SR বাহু দুটি যদি আমরা বর্ধিত করি তাহলে T বিন্দুতে ছেদ করবে। এখানে বলা আছে POQ হচ্ছে 110 ডিগ্রি, QOR হচ্ছে 60 ডিগ্রি এবং ROS হচ্ছে 80 ডিগ্রি। আমি দেখো এখানে দুটো লাল চিহ্ন দিয়ে রাখছি এই জায়গাটা। তাহলে আমাদের বের করতে হবে কি, RQS এবং QTR, এই দুটো কোণের মান বের করতে হবে। এখানে আমি সমাধানটা করে রেখেছি, আমি এখান থেকে শর্ট করে বলে দিচ্ছি। দেখো, আমাদের প্রথমে কি করতে হবে, এই কোণটা এবং এই 3টে কোণের মান বের করে নিতে হবে। এক্ষেত্রে এখানে এই কোণটার মান বের করতে হবে এবং এই কোণটার মান বের করতে হবে। তাহলে আমরা কি করছি, দেখো, যদি আমরা OQS ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এখানে 60 ডিগ্রি এই কোণটা, এটা 80 ডিগ্রি, তাহলে 80 আর 60 কত হবে, 140। আর এই বাহুটা দেখো একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটা সমান হবে, অর্থাৎ কত হবে, 180 বিয়োগ এই দুটোর সমষ্টি। তাহলে এখানে 180 থেকে যদি আমরা 140 বাদ দিই তাহলে দেখবে 40, অর্থাৎ দুটো কোণ কত করে পাচ্ছি আমরা, এটা 20 করে পাচ্ছি। এটা 20 ডিগ্রি হবে এবং এটাও 20 ডিগ্রি হবে। এবার আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, OPQর ক্ষেত্রে দেখবে এটা সমান এটা, একই বৃত্তের ব্যাসার্ধ, এবং এটা যদি 110 হয় তাহলে এই দুটো কোণও সমান হবে, অর্থাৎ 180 ডিগ্রি থেকে আমাদের 110 বাদ দিলে হবে 70। তাহলে এখানে কত হচ্ছে, এই কোণটা হচ্ছে আমাদের কত, 35 ডিগ্রি করে। তাহলে এটা কত হবে, 35 ডিগ্রি। এবার আমাদের কি করতে হবে, এই কোণটা বের করতে হবে। দেখো, যদি আমরা দেখি ROS ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটা এবং এই কোণটা পুরোটা সমান হবে। তাহলে এখানে কত হবে, 180 থেকে 80 বাদ দিলে 50 হবে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা প্রত্যেকটার মান হবে 50 ডিগ্রি করে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই কোণটার বের করতে হবে QOR এর ক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটার মানটা আমাদের বের করতে হবে। দেখো, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি দুটোর মান, এইটা আর এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে এই কোণটা এবং এই কোণটা, Q কোণটা এবং R কোণটা সমান হবে। তাহলে 180 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে কত হবে, 120। তাহলে দুটোই যদি সমান হয় তাহলে 60 ডিগ্রি করে পড়ে গেল। তাহলে এই কোণটার মান, টোটালটার মান কত হচ্ছে, 60 ডিগ্রি এবং এটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 এটা হলো। এবার আমরা তো আগেই বের করেছি এটা 20 ডিগ্রি, তাহলে এই কোণটার মান আমাদের কত হলো, RQS। এখানে বলা আছে RQS এর মান কত হবে, 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে হয়ে যাবে 40 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণের মান পেয়ে গেলাম। এখন আমাদের দেখো, এই পুরোটা হচ্ছে সরল কোণ, তাহলে সরল কোণ হলে এই কোণটার মান কত, এই কোণটার মান হবে, দেখো, 180 ডিগ্রি থেকে আমরা এটা বাদ দেবো 60 ডিগ্রি আর 35 ডিগ্রি, অর্থাৎ 95 ডিগ্রি বাদ দেবো। তাহলে এখানে 95 ডিগ্রি বাদ দিলে এটা আমরা কত পাবো, 85 ডিগ্রি পাবো। আর এটার ক্ষেত্রেও সরল কোণ এটা পুরোটা, তাহলে এখানে আমরা এই কোণটা কী করে পাবো, এই কোণটা দেখো, এখানে 50 এখানে 60, কত হলো, 110। তাহলে এখান থেকে আমরা কি করব, 180 থেকে আমরা এখানে 110 বাদ দিব, তাহলে কত হবে, এটা 70 হবে। তাহলে এখানে কত হলো, এখানে হলো দেখো 155। তাহলে 80 আর 70 যোগ করলে কত হবে, দেখো 85 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি,
যোগ করলে কত, এখানে হচ্ছে 5, 8, 7, 15। এবার এই 155 ডিগ্রিটা 180 ডিগ্রি থেকে বাদ দেবো, কারণ কি কিউ টি আর এই যে ত্রিভুজটার, এই ত্রিভুজটার তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে 180 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি 155 বাদ দেবো, তাই এখানে কত হবে দেখো, 5 হবে। এখানে 5 আর 6, 8 থেকে 6 গেলে এখানে হবে 2, অর্থাৎ এই কোণটার মান হবে কত, 25 ডিগ্রি। তাহলে এখানে আমি ওইভাবে সমাধানটা করেছি, তোমরা একটু দেখে নেবে, দেখলে ঠিক বুঝে যাবে এই ছবিটা অনুসারে। এখানে পুরো সমাধানটা আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। এই যে এখানে একটা 40 ডিগ্রি আমরা বের করে দিয়েছি আর কিউএস, এবং এখানে দেখো নিচের দিকে আমি উত্তরটা এখানে বের করেছি, দেখো কিউ টি আর এটা হচ্ছে 25 ডিগ্রি। এবার 6 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে দেখো ত্রিভুজ এ বি সি এর এ বি সমান চিহ্ন বিসি, অর্থাৎ এ বি বিসির সঙ্গে সমান হবে এবং কোণ বিএসি 30 ডিগ্রি হবে। ওই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবং বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি হলে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এইটা দেখো এ বি এবং বিসি এই দুটো বাহু আমাদের কি করতে হবে, সমান করতে হবে। এখানে বলা আছে এ বি বিসি সমান হবে, তাহলে আমরা ও কেন্দ্রর সঙ্গে ও বি এবং ও সি যোগ করে দিলাম। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কী হলো, বিওসি কেন্দ্রস্থ কোণ হলো এবং বিএসি পরিধিস্থ কোণ। তাহলে এটা আমাদের কি বলেছে, 30 ডিগ্রি। যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, আমাদের 60 ডিগ্রি হবে, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখে নিলাম কি, কোণ বিওসি সমান চিহ্ন 2 × বিএসি, অর্থাৎ 60 ডিগ্রি বেরিয়ে গেল। এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে বিওসি ত্রিভুজের ক্ষেত্রে ও বি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে কী হবে, আমাদের এই কোণ দুটো সমান হবে। তাহলে এখানে এটা 60 ডিগ্রি, তাহলে বাকি দুটো হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হয়ে যাবে, কারণ 120 ডিগ্রি হবে দুটো কোণের সমষ্টি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কিন্তু প্রশ্নে বলা আছে দেখবে ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, তাহলে এটা 5 সেমি, এটা 5 সেমি, তাহলে সমবাহু ত্রিভুজ হলে এটাও 5 সেমি হবে। তাহলে এ আর এ বি এবং বিসি যদি সমান হয়, এটা 5 সেমি বেরিয়ে গেলাম বিসি, তাহলে এ বিটাও আমাদের 5 সেমি হবে। তাহলে আমরা এখানে সেগুলো লিখে নিলাম। ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে কোণ আমাদের ও বি এবং ও সি সমান 5 সেমি করে, এবং ও বিসি দেখো ও বিসি এবং ও সি বি সমান চিহ্ন কী হবে, 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি বাই 2। তাহলে আমরা এটা লিখে নিলাম, এখানে আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এটা কি হলো, ত্রিভুজ বিওসিটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। সেক্ষেত্রে বিসিও আমাদের কত হবে, 5 সেমি হবে, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, তাই আমরা এ বিটার দৈর্ঘ্য 5 সেমি লিখে নেব, যেহেতু বিসির সঙ্গে সমান। এবার 7 নম্বর প্রশ্নটাতে বলছে এ বি সি ডি ট্রাপোজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং বিসি 8 সেমি, অর্থাৎ এই যে এ বি সি ডি এই ট্রাপোজিয়ামের বিসি 8 সেমি এবং এডি এবং বিসি পরস্পর সমান্তরাল। এখন এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে কর্ণদ্বয়। এক্ষেত্রে এও বাই ও সি আবার সমান চিহ্ন ডিও বাই ও বি 1:2 হলে আমাদের এডির দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। তাহলে ট্রাপোজিয়ামের ক্ষেত্রে আমাদের কি আছে, বিসি সমান্তরাল এডি এবং এও বাই ও সি, অর্থাৎ এও বাই ও সি এবং ডি সমান চিহ্ন ডিও বাই ও বি সমান চিহ্ন হাফ হলে আমরা কি করতে পারি, এডি বাই বিসি সমান চিহ্ন হাফ লিখতে পারি। তাহলে আমরা এটা লিখে নিলাম এখানে। তাহলে দেখো আমরা এবার মানটা বসিয়ে দিচ্ছি, কি এডি বাই বিসি সমান চিহ্ন যদি হাফ হয় তাহলে এডির মানটাই আমাদের বের করতে হবে, এবং বিসির মান কী করলাম, আমরা 8 বসিয়ে দিলাম। সেক্ষেত্রে কী হবে, দেখো এডি কী হবে, 8/2 হয়ে যাবে, অর্থাৎ এটা কাটলে 4 হবে, তাহলে 4 সেমি আমরা পেয়ে গেলাম। এবার 8 নম্বর প্রশ্নটাতে বলছে 12 sin θ - 9 sin স্কোয়ার থিটা এর বৃহত্তম মান নির্ণয় করো। দেখো এইটাকে সমাধান করতে গেলে আমরা কি করলাম, প্রথমে 4 বিয়োগ 4 করে নিলাম। দেখো এই 4 বিয়োগ 4 করলে আলটিমেটলি 0ই হবে আমাদের, সেক্ষেত্রে এটা একই থাকলো। তাহলে 4 বিয়োগ 4 প্লাস 12 sin θ - 9 sin স্কোয়ার থিটা, এটা আমরা করলাম, এটা একটা সূত্র ফেলানোর জন্য। তাহলে এখানে আমরা কী করলাম, 4-এর পরে ব্র্যাকেট শুরু করলাম, তাহলে এখানে 4কে 2-এর স্কোয়ার করে নিলাম, তাহলে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল। তাহলে 2 × 2 × 3 sin θ, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আকারে সাজিয়ে নিলাম, তাহলে এর মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, এখানে 3 sin θ হোল স্কোয়ার হয়ে গেল। দেখো এই জায়গাটা a স্কোয়ার মাইনাস 2 × a × b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a হচ্ছে 2 এবং b হচ্ছে 3 sin θ। তাহলে এখানে কি থাকলো, 4 - 2
2 - 3 sin থিটার হোল স্কোয়ার। এবার যে কোনো পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে আমরা 4 - 0 লিখতে পারি, অর্থাৎ 0টা চলে গেল, তাহলে 4 থাকবে আমাদের উত্তরটা। এবার 9 নম্বর প্রশ্নটাতে যেটা আছে, যদি থিটা লেস দেন আলফা লেস দেন ইকুয়ালস টু 90 হয়, তাহলে 4 sec স্কোয়ার আলফা প্লাস 9 cos স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। আমরা এটাকে কি করলাম, স্কোয়ারের আকারে দুটোকেই সাজিয়ে নিলাম। এবার এটাকে কি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আকারে সাজানো হলো সেটাকে আমরা ফর্মুলা ফেলে দিলাম কি, a - b হোল স্কোয়ার প্লাস 2ab আকারে। তাহলে আমরা এটা সাজিয়ে নিলাম এটাকে। এখন দেখো, কোনো সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে এখানে আমরা এটা হচ্ছে একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, তার মানটা সর্বনিম্ন আমরা 0 বসিয়ে দিলাম, প্লাস এখানে 12 × sec থিটা × cos থিটা। এটাকে যদি আমরা গুণ করি, দেখো 3 × 6 6 × 12 12 × sec থিটা sec আলফা × cos আলফা। দেখো sec আলফা × cos আলফার মান হচ্ছে 1, সেক্ষেত্রে 12 × 1 মানে হচ্ছে 12। 10 নম্বরটাতে বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো। ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr²। এবার 50% বাড়ালে কত হবে, r × 150/100 অর্থাৎ 3r/2 হবে। 50 এখানে 0 0 কেটে যাবে, দেখো 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 2 = 10, তাহলে 3r/2। এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে বৃদ্ধির পরে, তাহলে 4π, এখানে দেখো r এর মান কত হলো 3r/2, তাহলে 3r/2 এর স্কোয়ার, তাহলে কত হলো 4 × π × এখানে 9r²/4, 4 4 কেটে যাবে, তাহলে কত হবে 9πr² বর্গ একক। তাহলে এখানে ছিল প্রথমে কত 4πr², হলো কত আমাদের 9πr², তাহলে বৃদ্ধি হলো কত, বিয়োগ করে দিতে হবে, 9πr² - 4πr² থেকে হলে 5πr² আমাদের বাড়লো। তাহলে শতকরা কত বাড়লো, শতকরা বাড়লো কত 5πr², এটা বাড়লো। আর আমাদের প্রাথমিক অবস্থায় ছিল কত 4πr² × 100%। πr² চলে গেল, 4 দিয়ে এটাকে কাটলে হবে 25, 5 বসিয়ে 125% আমাদের বৃদ্ধি হলো। 11 নম্বর প্রশ্নটাতে আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² + 1/r² এর মান কত হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি কি, শঙ্কুর আয়তনের সঙ্গে কি এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান বলছে, তাহলে 1/3πr², এটা হচ্ছে শঙ্কুর আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πrl, তাহলে দুটোকে আমরা সমান করে দিলাম। উভয় দিক থেকে দেখো πr সরিয়ে দিলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো 1/3πr² = এখানে আমরা সরালাম না, এখানে l এর মানটা চেঞ্জ করলাম, πr × √r² + h² করে দিলাম, কারণ l এর মানটা আমরা এইভাবে লিখতে পারি। এবার এই রুটটাকে সরানোর জন্য আমরা কি করলাম, এখানে দেখো πr আর এখানে πr সরিয়ে দিলাম, তাহলে এখানে r থাকবে একটা, h থাকবে উপরে এবং নিচে 3 থাকবে, আর এখানে কি হবে √r² + h² থেকে যাবে। এবার বোথ সাইড কী করে আমরা বর্গ করে দিলাম, তাহলে কি হবে r² h² / 9 হয়ে যাবে, তাহলে 9 হয়ে গেল, এখানে রুটটা সরে গিয়ে এখানে r² + h² হয়ে গেল। এবার কী করলাম, এই r² h²টা আমরা ডান দিকে নিচে দিয়ে দিলাম, তাহলে এখানে কত হবে 1/9 হবে। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, কী হবে 1/h² + 1/r²। দেখো এই দুটো লসাগু করলে আমাদের r² h² হবে, সেক্ষেত্রে h² দিয়ে এটাকে ভাগ করলে r² হবে, তাহলে r² উপর হবে 1-এর সঙ্গে গুণ করলে, আর এটার ক্ষেত্রে তাই হবে, এখানে r দিয়ে ভাগ করলে r² দিয়ে ভাগ করলে h² থাকবে, তাহলে h² সঙ্গে 1 গুণ করলে এখানে হবে h²। তাহলে আমাদের সংখ্যাটা কী দাঁড়ালো, যে 1/h² + 1/r² মান হচ্ছে 1/9। এখন 12 নম্বর যে প্রশ্নটা আছে, 12 নম্বর প্রশ্নটাতে বলছে, যদি uy = xi - 25/10 এবং summation(f(i)(ui) = 20 এবং summation(f(i) = 100 হয়, তবে x বারের মান নির্ণয় করো। দেখো আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে uy = xi - 25/10, এখানে আমরা a ধরে নিব হচ্ছে 25 এবং h এর মান ধরে নিব হচ্ছে 10। সেক্ষেত্রে লিখব আমরা x বার = a + summation(f(i)(ui), নিচে লিখব হচ্ছে summation(f(i) × h। এবার মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি, a এর মান কত বললাম 25, তাহলে 25 প্লাস এখানে summation(f(i)(ui) মান হচ্ছে 20, তাহলে উপরে লিখব 20 আর নিচে লিখব summation(f(i) এর মান হচ্ছে 100, তাহলে 100 এখানে লিখে দেবো।
ইন্টু এইচ এর মান হচ্ছে 10, 10 লিখে দিলাম। দেখো উপরের একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য, এখান থেকে দুটো কেটে দিলাম, তাহলে 25 + 2 হলো 27 হলো উত্তর আমাদের।